বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জীববিজ্ঞান ক্লাসে সাগরলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভার্সনে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট পেয়ে গেছো। আমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত। তো আমরা তাহলে আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এখন এ পর্বে আলোচনা করতে গিয়ে আমরা যে একটা প্রশ্ন করতে চাই তোমাদেরকে আগেই, দেখি তোমাদের আজকে পাঠ শিরোনাম কী হতে পারে, তোমরা কি মনে করো দেখি। আচ্ছা বলো তো, চিত্রে কি দেখা যাচ্ছে? নিশ্চয়ই বলবে যে এটা একটা বিল্ডিং বা দালান। আচ্ছা, একটি দালান অসংখ্য কী দিয়ে গঠিত বলতে পারবে তোমরা? তো অবশ্যই বলবে যে অসংখ্য ইট দিয়ে গঠিত, তাই না? অর্থাৎ বিল্ডিংয়ের তৈরির একক হচ্ছে ইট, এছাড়া অন্যান্য পদার্থ আছেই। তাহলে বলো দেখি, এটা দেখা যাচ্ছে কি একটা উদ্ভিদ, গাছ বা উদ্ভিদ বা এটা একটা জীব আর কি। তো একটা বিল্ডিং যেন অসংখ্য ইট দিয়ে গঠিত, একটা উদ্ভিদ বা একটা যে কোনো একটা জীব অসংখ্য, তাহলে কী দিয়ে গঠিত? উন্নত ধরনের জীব অসংখ্য কী দিয়ে গঠিত বলতে পারবে? নিশ্চয়ই বলবে যে অসংখ্য কোষ দিয়ে গঠিত। যেমন এটা একটা প্রাণী, এটা প্রাণী মানে জীব, তো এই প্রাণীটাও কী দিয়ে গঠিত? প্রাণী বলো, উদ্ভিদ বলো, জীব। তো এই যে একটি বিল্ডিং যেমন অসংখ্য ইট দিয়ে গঠিত, এরকম জীবগুলি অসংখ্য কী দিয়ে গঠিত? অসংখ্য কোষ দিয়ে গঠিত। তাহলে চলো আজকে আমাদের পাঠ্যশ্রেণী হচ্ছে জীবকোষ। তো আমরা আমাদের বইয়ে ফিরে যাচ্ছি। দেখো বইয়ের দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু থেকে আমাদের আজকে প্রধানত আমরা কোষ নিয়ে আলোচনা করব, জীবকোষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবকোষ তোমরা আগের শ্রেণীদের সম্পর্কে ধারণা পেয়েছ জীবকোষ সম্পর্কে। তো এখন তোমাদের নবম শ্রেণীতে আরও একটু বিস্তারিত আলোচনা হবে, টিস্যু নিয়ে আলোচনা হবে, অণুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা হবে। তো এর আগে আমরা কোষের যে আগের যে ধারণা, সেখান থেকে আমরা একটু পুনরালোচনা করি এবং আরও একটু বিস্তারিত তথ্যমূলক আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে জীবকোষ কি? জীবদেহের গঠন ও কাজের একক। কেমন? জীবদেহের গঠন ও জীবজীব ক্রিয়াকলাপের একক হচ্ছে জীবকোষ। বিজ্ঞানী লোই এবং সিকেভিস 1969 সালে কি করেন? কোষের একটা সংজ্ঞা দিয়েছেন। সেটা কি? বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজীব ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলা হয়। বৈষম্যভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়াবল পর্দা, অর্থাৎ কোষের যে আবরণ, যেটা কোষ পর্দা বা ঝিল্লি, কোষ ঝিল্লি, ওটা কিন্তু বৈষম্যভেদ্য, সেই পারবে কঠিন পদার্থ সাধারণ অবস্থায় যেতে পারে না, তরল যেতে প্রেশার ছাড়া। প্রেশার ছাড়া কোনো কঠিন পদার্থ যে পদার্থ দিয়ে ভেদ করতে পারে না, তরল ভেদ করতে পারে, তাকে বলে সিলেক্টিভলি পারমিয়াবল বা সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য পর্দা। তাহলে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজীব ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, তাকে বলে কোষ। এটা বিজ্ঞানী লোই এবং সিকেভিসের সংজ্ঞা। আচ্ছা, এরপর আসে কোষের প্রকার। কোষ কয় প্রকার? সকল জীবকোষ কিন্তু একরকম না, এদের মধ্যে গঠনগত পার্থক্য আছে, যেমন আকৃতিগতভাবে পার্থক্য আছে, কাজেরও পার্থক্য আছে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, আদি কোষ এবং প্রকৃত কোষ। এটাও তোমরা ধারণা পেয়েছ, একটু স্মরণ করো। তাহলে নিউক্লিয়াস যদি সুগঠিত থাকে, আদি কোষ বা প্রাকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেল বা শুধু প্রোসেল বা প্রোটোসেল বলতে পারো, তাহলে এটা হচ্ছে কি যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমের মধ্যে কী হয়? ছড়ানো থাকে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু কিন্তু থাকে না, তবে রাইজোম থাকে, আর ক্রোমোজোম কেবল ডিএনএ থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের যে মূল উপাদানটা যেটা ডিএনএ, শুধু সেটাই থাকে, কিন্তু সুগঠিত নিউক্লিয়াসটা থাকে না। নিউক্লিয়াসের একটা সুন্দর গঠন আছে, যে
হ্যাঁ, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, হ্যাঁ, নিউক্লিয়াস থাকবে, এগুলো থাকবে না, শুধু ক্রোমোজোম ডিএনএ থাকবে। আর নিরাপদ সবুজ শ্বেতাল ব্যাকটেরিয়া এর যে কোষ সেটা হচ্ছে এই কোষের প্রাকৃতিক। আর প্রকৃত কোষ সুকেন্দ্রিক কোষ কি ইউক্যারিওটিক সেল, আর বা প্রকৃত কোষ হচ্ছে এদের কি নিউক্লিয়াস সুগঠিত থাকে, নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত থাকে। এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোম এ ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের, দেহকোষ ও জনকোষ। দেহকোষ এবং আচ্ছা, এটা গেল আগের গঠন ভিত্তিতে দুই প্রকার। আর হচ্ছে কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার, দেহকোষ এবং জনকোষ। বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ, তাহলে দেহকোষ কোনটা? যে বহুকোষী জীবের দেহ গঠনে যে কোষগুলো অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল। এবং এদের বিভাজনটা হয় মাইটোসিস বিভাজন প্রক্রিয়া। এই কোষগুলি বিভাজিত হয়, সংখ্যা বাড়ে এবং দেহ বৃদ্ধি ঘটে। যেমন বিভিন্ন তন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ গঠনে এইসব কোষ অংশ নেয়। আর জননকোষ কি? জননকোষ বা গ্যামেটিক সেল হলো যৌন প্রজনন ও জনক্রম ক্ষেত্রে এই কোষ ব্যবহৃত হয়। এমন জীবে জননকোষ। তাহলে কোন জীবে জননকোষ উৎপন্ন হয়? উন্নত জীবে, সাধারণত যৌন প্রজনন যাদের হয়, জনক্রম দেখা যায় তাদের। আর এই জনকোষটা তৈরি হওয়ার জন্য যে প্রক্রিয়া জনকোষটা তৈরি হয় সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। হ্যাঁ, জন্মাতৃকোষের বিভাজন মিওসিস প্রক্রিয়া হয়, এভাবে জনকোষ তৈরি হয়। অপত্য জননকোষ, অপত্য জননকোষ অর্থাৎ জাস্ট নতুন সৃষ্ট জননকোষ, যেটা কোষ বিভাজনের মাধ্যমে মিওসিসের মাধ্যমে যে প্রথমে যে তৈরি হয় অপত্য জননকোষ বলে, অপত্য কোষ বলে। তো অপত্য জননকোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃ জননকোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক থাকে। পুং ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। পুং ও স্ত্রী জননকোষের মিলনের পরে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলে। পুং জননকোষ মিলে যখন ফার্টিলাইজেশন হয় বা নিষেক হয়, তখন মিলিত যে কোষটা হয় সেটাকে বলে জাইগোট। তো জাইগোট কিন্তু আবার ওই মূল মাতৃকোষের সমান আবার ক্রোমোজোম সংখ্যা হয়ে যায়, যেটা অর্ধেক মিলে যায়। এই জাইগোট কিন্তু বারবার বীজনের মাধ্যমে জীব দুটো গঠন করে। এরপর আসো তোমার উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান অঙ্গ এবং তাদের কাজ নিয়ে। এ সম্পর্কে তোমাদের ধারণা আছে, একটু স্মরণ করতে হবে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী সকলেই প্রকৃত কোষী। উচ্চ শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর প্রাণীরা আসলে সবাই প্রকৃত কোষী। এদের কোষগুলি প্রকৃত কোষ এবং এদের প্রধানত কিছু অঙ্গাণু থাকে। চিত্রে দেখতে পাচ্ছ যে কোষের অঙ্গাণুগুলি কি থাকে। দেখতে পাচ্ছ যে উদ্ভিদ কোষে তো উপরে কোষ প্রাচীরটা থাকে, যেটা কিন্তু প্রাণী কোষে থাকে না। তারপর প্লাজমা মেমব্রেন থাকে, সাইটোপ্লাজম, পুরোটা সাইটোপ্লাজমের ধাত্র থাকে। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে মসৃণ আছে, অমসৃণ আছে। আবার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের আবার কয়েকটা অংশ। নিউক্লিয়াসের যে আবরণের ভিতরে ছিদ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। নিউক্লিওলাস্ট, নিউক্লিয়ার আবরণের ভিতরে থাকে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম। আবার ভিতরে এক একটা কোষ আন্তঃকোষীয় ফাঁক, অর্থাৎ কোষের একটা কোষের সাথে আরেকটা কোষের মাঝে যে ফাঁক সেটাকে আন্তঃকোষীয় ফাঁক বলে। তারপরে গলজি বস্তু থেকে ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, হ্যাঁ, লাইসোসোম থাকে। আর ভিতরের কোষ ভিতরে একটা কোষ গহ্বর থাকে। আর প্রাণী কোষে কিন্তু দেখো একটু পার্থক্য, কোষ গহ্বর কিন্তু ছোট্ট থাকে, কখনো কখনো থাকেও না। কোষ প্রাচীরটাও কিন্তু নেই। আর কোষের আবরণটা থাকে আর কি, হ্যাঁ, কোষ ঝিল্লি বা কোষ আবরণটা থাকে। এটা আবার ভাঁজ করা থাকে কোনো জায়গায়, এটাকে মাইক্রোভিলেজ বলে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, মসৃণ, মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বস্তু, সেন্ট্রোসোম, এটা কিন্তু প্রাণী কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ সেটাও থাকে, যেটা প্রাণী কোষেও আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ আছে, এখানে অমসৃণ আছে, লাইসোসোম আছে, হ্যাঁ। তো আর কোষ গহ্বর ছোট দেখা যাচ্ছে। কোষ গহ্বর ছোট থাকার কারণে নিউক্লিয়াসটা মাঝখানে থাকছে।
আর উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় থাকার কারণে নিউক্লিয়াস থাকছে এক পাশে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো কোষের বিভিন্ন অঙ্গ আমরা জানলাম। তো কোষের অঙ্গের অধিকাংশ উদ্ভিদ প্রাণীর উভয়ের কোষে থাকলেও কিছু অঙ্গ আছে যা কেবল উদ্ভিদ কোষ আর কেবল প্রাণী কোষ পাওয়া যায়, আমরা সেটা আলোচনা করলাম। ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে কিন্তু এটা পরিষ্কার আলো বড় করে দেখা যায়। এরপর কোষ প্রাচীর। কোষ প্রাচীর একটু আলোচনা করি আমরা। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আমরা একটু করেছি যে প্রাণী কোষে নেই, কোষ প্রাচীরটা সত্য। এটি মৃত জীব জলবস্তু দিয়ে তৈরি এবং প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। তার একটু পার্থক্যটা খেয়াল রাখবে, হ্যাঁ, যে ছত্রাক কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে। আর ব্যাকটেরিয়া কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। আর অন্যান্য উন্নত উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন দিয়ে তৈরি। প্রাথমিক কোষ প্রাচীরটি একস্তবিষ্ট আর মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়, ক্রমশ গৌণ প্রাচীর তৈরি হয়। প্রথমে এক প্রাচীর, এরপরে তার বাইরে আবার গৌণ প্রাচীর তৈরি হয়। প্রাচীরের মাঝে মাঝে স্থিত থাকে যাকে কূপ বলে। কোষ প্রাচীর কি করে? একটা কোষকে দৃঢ়তা প্রদান করে, শক্ত করার জন্য। যেমন উদ্ভিদের কোষ শক্ত, তাই না? উদ্ভিদের কোষ দেখো, এই যে টেবিল যে তৈরি, দেখো টেবিলটা একটা কাঠ দিয়ে না, কাঠ তার মানে উদ্ভিদ থেকে আসছে। তো উদ্ভিদের ভিতরে যে কোষ ছিল সেটা শক্ত বলে তো কাঠটা শক্ত, হ্যাঁ। তাহলে দৃঢ়তা প্রদান, কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমোডেসমাটা বা আঙ্গিক নালী সিস্টেমের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। পানি ও খনিজ লবণ চলাচলে কিন্তু সাহায্য করে এই কোষ প্রাচীর, কোষের ভিতরে চলাচল করতে পারে। এই কোষ প্রাচীরে এটা দেখো লম্বচ্ছেদ দেওয়া আছে, এটা প্রস্থচ্ছেদ দেওয়া আছে, হ্যাঁ। তো কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলের মতো বস্তু থাকে তাকে বলে প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। ভালো করে বোঝো, কোষ প্রাচীর এর ভিতরে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতরে যে থাকে পুরোটাই কিন্তু প্রোটোপ্লাজম, তার মানে কোষ ঝিল্লি সহ। কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো আর নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের ভিতরে কি অঙ্গাণু থাকে সেটা আমাদের পরে আলোচনা আসছে। তাহলে প্রথমে আসছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি দেখো, তোমার প্রোটোপ্লাজমের বাইরের দুই স্তরে যে স্থিতিস্থ পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমেলিয়াম বলে। পর্দা আগে কোষ পর্দা, প্রোটোপ্লাজমের বাইরে অর্থাৎ উদ্ভিদ কোষ প্রাচীর ভিতরে। আর প্রাণী কোষে তো জাস্ট এই কোষ ঝিল্লি দিয়ে শুরু হবে বাইরে থেকে, এর বাইরে আর কোষ প্রাচীর নেই। তো এই কোষ ঝিল্লির আবার ভাঁজ থাকে, দেখা যে ভাঁজ আছে, এই মাইক্রোভিলাই বলে, 1% ভিলাস বলে। এটি প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। লিপিড ও প্রোটিন দিয়ে, হ্যাঁ। লিপিড বলতে আসলে ফ্যাট জাতীয় পদার্থ আর কি, চর্বি জাতীয় পদার্থ। কোষ ঝিল্লি একটি বৈষম্যবদ্ধ পর্দা হয়, এটা কিন্তু বৈষম্যবদ্ধ পর্দা, অর্ধবাদ একটু বলেছি, হয় অবিশ্রমের মাধ্যমে পানি খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে পর্যন্ত শেষ করি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো ইনশাআল্লাহ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। বাড়ি থেকে স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করবে ইনশাআল্লাহ। তো আবার তোমাদের শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফিজ।